পুনে শহরের একটি মার্শাল আর্ট একাডেমির পরিচয়, রাঘবের সাধারণ জীবন এবং তার নিবৃত পরিশ্রমের সূচনা। সবার সামনে একজন জাতীয় স্তরের মহিলা খেলোয়াড় একজন সাধারণ ভারতীয় সাফাই কর্মচারীকে অপমানিত করলেন এবং হাসতে হাসতে বললেন, যদি তুমি আমাকে হারাতে পারো তবে আমাকে বিয়ে করো। সেই লোকটি চুপ থাকল, না কোনো রাগ, না কোনো জবাব। কিন্তু সেই নিস্তব্ধতার পেছনে লুকিয়েছিল এমন এক আত্মসম্মান যা আগে কেউ কখনো দেখেনি। এই কাহিনী শুধুমাত্র একটি মোকাবিলার নয়, এটি হল অপমান ও সম্মানের, অহংকার ও মানবিকতার গল্প। যদি আপনি জানতে চান যে একজন সাধারণ মানুষ কিভাবে পুরো সিস্টেমকে নত করে দিল, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কি করছেন যখন এই কাহিনী শুনছেন। এই রকম সত্য এবং হৃদয়স্পর্শী কাহিনীর জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পুনের সেই কনকনে শীতের সকাল ছিল। জানুয়ারির ঠান্ডা হাওয়া একাডেমির খোলা বারান্দা দিয়ে চুপচাপ বয়ে যাচ্ছিল, যেন প্রত্যেকের নিঃশ্বাসে লুকিয়ে থাকা অহংকার আর নিস্তব্ধতা শুনতে পাচ্ছিল। সেই সকালে যখন বেশিরভাগ খেলোয়াড় তখনও তাদের ঘরে ছিল, রাঘব ভার্মা হাতে ঝাড়ু আর বালতি নিয়ে শিবাজি ন্যাশনাল মার্শাল আর্ট একাডেমির মেঝেতে চুপচাপ হাঁটছিল। তার কদমে না ছিল কোনো তাড়াহুড়ো, না ক্লান্তির অভিযোগ, যেন এই কাজই তার ভাগ্য এবং সে তা মেনে নিয়েছিল। রাঘব উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম থেকে এসেছিল। বাবার মৃত্যু, মায়ের ওষুধ, ঋণ আর দায়িত্ব তাকে এখানে টেনে এনেছিল। সে কোনো খেলোয়াড় ছিল না, অন্তত দুনিয়ার নজরে নয়। সে ছিল শুধু একজন সাফাই কর্মচারী, যাকে মানুষ দেখতও না, আর যদি দেখত তবে কেবল নিচু নজরে। একাডেমির চকচকে মেঝেতে তার ছায়া এমনভাবে চলত যেন সে নিজেকে ছোট করে ফেলছে। কিন্তু সেই ছায়ার ভেতরে এমন এক মন ছিল যা কখনো হার মানতে শেখেনি। রাঘব কম কথা বলত, এই জন্য নয় যে সে ভয় পেত, বরং এই জন্য যে সে শিখে গিয়েছিল সব প্রশ্নের উত্তর শব্দ দিয়ে দেওয়া যায় না। সেই একই একাডেমিতে অনায়া শর্মাও ছিল, জাতীয় তাইকোয়ান্দো খেলোয়াড়, খবরের কাগজ আর পোস্টারে ছাপা জয়ের নেশায় মত্ত এবং মানুষের করতালিতে বেড়ে ওঠা একজন। যেখানে রাঘব মাথা নিচু করে চলত, অনায়া সেখানে মাথা উঁচু করে। যেখানে রাঘব অদৃশ্য ছিল, অনায়া সেখানে ছিল সব নজরের কেন্দ্রবিন্দু। রাঘব জানত না যে এই জায়গা, যেখানে সে শুধু মেঝে পরিষ্কার করতে এসেছিল, সেটিই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। সে জানত না যে কারো অহংকার, কারো হাসি আর একটি অপমানজনক চ্যালেঞ্জ তার পথ চিরতরে বদলে দেবে। সেই সকালে ঝাড়ুর প্রতিটি শব্দের সাথে সাথে একটি কাহিনী চুপচাপ জন্ম নিচ্ছিল, সম্মানের কাহিনী, আত্মসম্মানের কাহিনী, এবং সেই প্রশ্নের কাহিনী যা রাঘব কখনো উঁচু গলায় জিজ্ঞাসা করেনি, একজন গরিব মানুষকে কি মানুষের মতো করে দেখা যেতে পারে? একাডেমির মূল হলঘরটি ধীরে ধীরে জেগে উঠছিল। কাঠের মেঝেতে খেলোয়াড়দের পায়ের শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। কোথাও জুতো ঘষার শব্দ, কোথাও স্ট্রেচিংয়ের হালকা আওয়াজ, আর কোথাও কোচের কড়া গলার নির্দেশ। রাঘব বরাবরের মতো সবার আগে পৌঁছেছিল। সে কোণ থেকে সাফাই শুরু করত, বালতির জল বদলাত এবং ঝাড়ু অত্যন্ত মনোযোগ দিয়ে মেঝেতে চালাত, যেন তার কাজ কেবল নোংরা সরানো নয়, বরং নিজেকে কোনোভাবে এই জায়গায় খাপ খাওয়ানো। তার মুখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু সেই শান্ত ক্লান্তি যা প্রতিদিনের পরিশ্রম থেকে আসে। তখনই অনায়া শর্মার প্রবেশ ঘটল। তার খ্যাতি, আত্মবিশ্বাস এবং রাঘবের প্রতি প্রথম ঘৃণা ফুটে উঠল। দরজা দিয়ে একটি আলাদা ধরনের আওয়াজ শোনা গেল এবং হলের পরিবেশ বদলে গেল। কথাবার্তা বন্ধ হয়ে গেল, কিছু খেলোয়াড় সোজা হয়ে দাঁড়াল। অনায়া শর্মা ভেতরে এলো। সাদা ডবক, বাঁধা চুল আর চলনে এমন এক আত্মবিশ্বাস, যেন এই জায়গাটি তার পরিচয় দিয়েই তৈরি হয়েছে। সে যেখান দিয়ে যেত, সবার দৃষ্টি আপনা আপনি তার দিকে টেনে নিত। রাঘব তাকে দেখল এবং কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নজর নিচু করে নিল। সে শিখে গিয়েছিল যে কিছু মানুষের সাথে চোখ মেলানো মানেই বিপদকে ডেকে আনা। কিন্তু অনায়ার নজর রাঘবের ওপর আটকে গেল। ভিজে মেঝে, সাফাইয়ের সরঞ্জাম আর একজন লোক যে বিনা অভিযোগে কাজ করছিল। তার ঠোঁটে এক হালকা হাসি ফুটে উঠল, সেই হাসি যাতে মানুষ নয়, বরং সামাজিক মর্যাদা দেখা যায়। সে রাঘবের কাছে এসে থামল এবং উঁচু গলায় বলল, যাতে সবাই শুনতে পায়, এটা জাতীয় একাডেমি, কোনো গ্রামের উঠোন নয়। এত ধীরে সাফাই করলে তো এখানে সারা দিন লেগে যাবে। কিছু খেলোয়াড় হেসে উঠল। রাঘব ঝাড়ু থামিয়ে দিল। মাথা কিছুটা নিচু করে শান্ত স্বরে বলল যে সে শুধু নিশ্চিত করছে যেন মেঝে শুকনো থাকে, যাতে কেউ পিছলে না যায়। তার গলায় না ছিল আত্মপক্ষ সমর্থন, না ছিল ভয়। এই শান্তিটাই অনায়ার মনে আরও বিঁধল। সে হাসতে হাসতে বলল যে এই ধরনের লোকরা সবসময় চেষ্টা করতে থাকে, কিন্তু জীবনে কখনো এগোতে পারে না।
পেছন থেকে কেউ একজন ফিসফিস করে বলল যে ওর থেকে আর কি আশা করা যায়, ও তো শুধু ঝাড়ুদার। রাঘব কিছু বলল না। তার আঙুলগুলো ঝাড়ুর লাঠির ওপর কিছুটা শক্ত হয়ে চেপে বসল, তারপর আবার আলগা হয়ে গেল। সে জানত জবাব দিলে তার অবস্থান বদলাবে না। কিন্তু অনায়া থামল না। সে এক পা আরও কাছে এগিয়ে এলো এবং শীতল স্বরে বলল যে ওর নিজের কাজ নিয়েই থাকা উচিত, কারণ কিছু মানুষ এখানে জেতার জন্য আসে আর কিছু মানুষ আসে মেঝে পরিষ্কার করতে। সেই মুহূর্তে রাঘব প্রথমবার নজর তুলল। তার চোখে না ছিল রাগ, না কোনো চ্যালেঞ্জ, ছিল শুধু এক গভীরতা। সে ধীরে ধীরে বলল যে সে নিজের কাজ করছে এবং সেও একজন মানুষ। এটুকু বলাই তার জন্য যথেষ্ট ছিল। হলে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। কেউ এই ধরনের জবাব আশা করেনি। অনায়ার কপালে ভাঁজ পড়ল। মানুষ? সে শব্দটিকে এমনভাবে উচ্চারণ করল যেন সেটি নতুন কোনো কথা। তারপর সে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল যে এখানে কিছু লোক খেলোয়াড় আর কিছু লোক কেবলই ছায়া। তুমি একটি ছায়া। এই বলে সে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেল। পিছনে আবার কথাবার্তা শুরু হয়ে গেল, কিন্তু রাঘব সেখানেই দাঁড়িয়ে থাকল। শব্দগুলো তার কানে বাজতে থাকল। ছায়া। সে দীর্ঘশ্বাস নিল এবং তারপর কিছু পরিবর্তন না করেই নিজের কাজ চালিয়ে গেল। কিন্তু সেদিন প্রথমবার তার ভেতরে একটি প্রশ্ন পরিষ্কারভাবে জেগে উঠল। যদি সে সত্যিই শুধু ছায়া হয়, তবে তাকে বারবার পিষে ফেলা হচ্ছে কেন? আর সেই প্রশ্নের সাথে সেই শান্ত লোকটির ভেতরে কিছু একটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াতে শুরু করল। সেদিন একাডেমির প্রধান হলে এক অন্যরকম উত্তেজনা ছিল। অভ্যাস চলছিল। পায়ের দ্রুত শব্দ কাঠের মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল। হাওয়ায় কিকের আওয়াজ আর পাঞ্চিং ব্যাগের ওপর ঘুষির শব্দ মিলে এক পরিচিত শোরগোল তৈরি হয়েছিল। রাঘব কোনায় দাঁড়িয়ে মেঝে মুছছিল। সে নিজের কাজে মগ্ন দেখালেও তার নজর কোনো পরিশ্রম ছাড়াই প্রতিটি নড়াচাড়া ধরতে পারছিল, যেন এটি তার অভ্যাসে পরিণত হয়েছে। রাঘবের অপমান, মৌন সহনশীলতা এবং তার ভেতরে লুকিয়ে থাকা আত্মসম্মানের ইঙ্গিত ফুটে উঠছিল। হলের মাঝখানে অনায়া জুনিয়র খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছিল। তার গলায় সেই একই আত্মবিশ্বাস ছিল। প্রতিটি মুভমেন্টে নিয়ন্ত্রণ আর নির্ভুলতা ছিল। রাঘব এক মুহূর্তের জন্য তার পায়ের চাল দেখল, ওজনের ভারসাম্য বুঝল, তারপর নজর নিচু করে নিল। এটি দেখার মুহূর্ত ছিল, টক্কর দেওয়ার নয়। হঠাৎ একটি ধাতব আওয়াজ বাতাস চিরে এলো। একজন জুনিয়র খেলোয়াড়ের হাত থেকে ডাম্বল ফসকে গেল এবং ভারী ওজনটি সরাসরি নিচে পড়তে শুরু করল। সেই মুহূর্তটি খুব ছোট ছিল, কিন্তু এতটাই যে কারো হাড় ভেঙে যেতে পারত। খেলোয়াড়টি ভয়ে পাথর হয়ে গেল। আশপাশে দাঁড়ানো মানুষজন চিৎকার পর্যন্ত করতে পারল না। ঠিক সেই ক্ষণেই রাঘব নড়ে উঠল। কোনো চিন্তা বা তাড়াহুড়ো ছাড়াই তার শরীর আপনা আপনি এগিয়ে গেল। সে নিচু হয়ে হাত বাড়াল এবং ডাম্বেলটি মাটিতে ছোঁয়ার ঠিক আগেই ধরে ফেলল। কোনো অতিরিক্ত নড়াচড়া নেই, কোনো শোরগোল নেই। ডাম্বেলটি তার হাতে স্থির ছিল এবং তার শ্বাসপ্রশ্বাস ছিল স্বাভাবিক। হলে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো, যেন কেউ সময় থামিয়ে দিয়েছে। সবার নজর তার ওপর আটকে গেল। যে লোকটি এতক্ষণ ছায়া ছিল, সে এখন আলোর মাঝে দাঁড়িয়ে আছে। অনায়ার কণ্ঠস্বর থেমে গেল। সে যা দেখল তা শুধু শক্তি ছিল না, তা ছিল সময়ের সঠিক জ্ঞান, ভারসাম্য এবং সেই স্থৈর্য যা দীর্ঘ অভ্যাস ছাড়া আসে না। রাঘব ডাম্বেলটি ধীরে ধীরে নিচে রাখল এবং কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আবার নিজের কাজের দিকে ফিরে যেতে লাগল, যেন কিছুই হয়নি। কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। অনায়া এক পা এগিয়ে এলো। তার চোখ সরু হয়ে গেল। সে প্রথমবার রাঘবকে মনোযোগ দিয়ে দেখছিল। তার কাঁধের গঠন, তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি এবং সেই শান্তি যা সাধারণ মজুরদের মধ্যে থাকে না। সে শীতল স্বরে জিজ্ঞাসা করল, এটা কিভাবে করলে? রাঘব থামল, কিন্তু ঘুরল না। শুধু বলল যে সে পাশে দাঁড়িয়েছিল, তাই ধরে ফেলেছে। এই সাধারণ জবাব অনায়ার মনে আরও অস্বস্তি তৈরি করল। সে জিজ্ঞাসা করল যে সে কখনো কিছু শিখেছে কিনা। রাঘব মাথা হালকা নেড়ে বলল যে গ্রামে সামান্য কিছু শেখা হয়েছিল, ব্যাস। এরপর সে আবার ঝাড়ু তুলতে লাগল। হলে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কেউ একে ভাগ্য বলল, কেউ বলল সংযোগ। রাঘব সব শুনছিল, কিন্তু সে জানত আজ তার ছায়া মেঝের থেকে আলাদাভাবে দেখা দিয়েছে। অনায়া সেখানেই দাঁড়িয়ে থাকল। তার ভেতরে কিছু একটা ওলটপালট হয়ে গিয়েছিল। প্রথমবার তার মনে হল তার সামনে এমন কেউ আছে যাকে সে বুঝতে পারছে না। সে ঘুরে এগিয়ে গেল ঠিকই, কিন্তু তার কদমে আগের মতো সহজ ভাব ছিল না। সেদিন কোনো শব্দে চ্যালেঞ্জ বলা হলো না, তবুও হাওয়ায় এক অলিখিত সংঘাত ভাসতে থাকল।
এটি এখন আর শুধু অভ্যাসের হলঘর থাকল না, এটি এমন এক সূচনা হয়ে দাঁড়াল যেখান থেকে পেছনে ফিরে আসা সহজ হবে না। সেই ঘটনার পর একাডেমি বাইরে থেকে আগের মতোই দেখাচ্ছিল, কিন্তু ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। অভ্যাস চলছিল, দিনগুলো আগের মতোই ছিল, আওয়াজও একই ছিল, কিন্তু পরিবেশে এক অদৃশ্য উত্তেজনা মিশে গিয়েছিল। রাঘব আগের মতোই চুপচাপ কাজ করতে থাকল। সে মেঝে মুছত, সরঞ্জাম গুছিয়ে রাখত এবং কারো সাথে চোখ না মিলিয়ে নিজের কাজে ব্যস্ত থাকত। কিন্তু এখন সে যখন কারো পাশ দিয়ে যেত, মানুষের নজর অজান্তেই কিছুক্ষণের জন্য তার ওপর আটকে যেত। এই স্থিরতা তাকে অস্বস্তিতে ফেলত না, বরং সতর্ক করে দিত। সে বুঝে গিয়েছিল যে একবার দৃশ্যমান হয়ে যাওয়ার পর আর ছায়া হয়ে থাকা সহজ নয়। অনায়া এই পরিবর্তনকে উপেক্ষা করতে পারছিল না। হলে এমন কেউ থাকবে যাকে সে বুঝতে পারবে না, এটি তার মোটেও পছন্দ হচ্ছিল না। সে রাঘবকে দূর থেকে দেখত, তার কাজ করার ধরন পরখ করত, এবং প্রতিবারই তার মধ্যে সেই স্থৈর্য আর ভারসাম্য দেখতে পেত। এই ভারসাম্যই তাকে সবচেয়ে বেশি বিনত। সে চেয়েছিল রাঘব হয় ভয় দেখাক, না হয় নতি স্বীকার করুক, অথবা রাগের মাথায় কিছু বলুক, যাতে সে তাকে সেই জায়গায় দেখতে পায় যেখানে সে অন্যদের রাখে। কিন্তু রাঘব এর কোনোদিই করছিল না, আর এই ব্যাপারটি অনায়ার ভেতরে অস্থিরতা তৈরি করছিল। একদিন অভ্যাসের মাঝখানে অনায়া ইচ্ছে করে রাঘবকে ডাকল। তার গলা খুব চড়া ছিল, যা পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। সে বলল মেঝে ঠিকমতো পরিষ্কার হয়নি এবং তা আবারও মুছতে হবে। রাঘব কোনো প্রশ্ন ছাড়াই এগিয়ে এলো। সে বালতি তুলল এবং কাজ শুরু করে দিল, যেন এটি কোনো আদেশ নয়, বরং প্রতিদিনের কাজের অংশ। অনায়া সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। কিছু খেলোয়াড় বুঝে গিয়েছিল যে এটি শুধু সাফাইয়ের বিষয় নয়, এটি এক ধরনের পরীক্ষা। এটি ছিল চাপ সৃষ্টি করে দেখার চেষ্টা যে সেই লোকটি কতদূর পর্যন্ত নতি স্বীকার করতে পারে। রাঘব কাজ শেষ করে পিছিয়ে আসতেই অনায়া আবার তাকে আটকাল। সে বলল সাফাইয়ের মানে এই নয় যে সে মাঝখানে দাঁড়িয়ে খেলোয়াড়দের দেখবে। অভিযোগটি হঠাৎই ছিল এবং কোনো সঠিক কারণ ছাড়াই। হলে এক হালকা হাসি ছড়িয়ে পড়ল। রাঘব থামল। সে শান্ত স্বরে বলল যে সে শুধু নিজের কাজ করছে এবং কাউকে দেখার কোনো ইচ্ছে তার নেই। তার গলায় না ছিল ভয়, না ছিল সাফাই দেওয়ার তাড়াহুড়ো, ছিল শুধু এক অদ্ভুত সত্য। অনায়া তার আরও কাছে এগিয়ে এলো। দুজনের মাঝের দূরত্ব খুব কমে গেল। সে জিজ্ঞাসা করল সে এত শান্ত থাকে কি করে, অপমান কি তার গায়ে লাগে না? এটি প্রশ্ন ছিল, কিন্তু তার পেছনে বিদ্রূপ আর চ্যালেঞ্জ স্পষ্ট ছিল। রাঘব প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকাল। তার দৃষ্টি স্থির ছিল। সে বলল যে অপমান দিয়ে কাজ পরিবর্তন হয় না, আর চিৎকার করলে সম্মান পাওয়া যায় না। শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাতে এতটা ওজন ছিল যে হলঘরটি কিছুক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেল। অনায়া নিজেকে সামলে নিয়ে শীতল স্বরে বলল যে বেশি বুদ্ধি দেখানোর দরকার নেই, কারণ এই জায়গাটি খেলোয়াড়দের জন্য, কর্মচারীদের জন্য নয়। রাঘব মাথা সামান্য নিচু করল, কিন্তু এটি ভয়ের কারণে ছিল না। সে শুধু বলল যে সে জানে তার জায়গা কোথায়, কিন্তু সে মানুষ হতে ছাড়বে না। এই বাক্যটি অনায়ার মনের শেষ বাঁধ ভেঙে দিল। সে বুঝতে পারল তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি কোনো চাপে চলে না এবং কারও আশায় বসে থাকে না। সে অন্য কোনো এক দৃঢ়তায় দাঁড়িয়ে আছে। সে ঘুরে এগিয়ে গেল, কিন্তু তার ভেতরে এক সিদ্ধান্ত আকার নিতে শুরু করল। যদি রাঘবকে এভাবেই ছেড়ে দেওয়া হয়, তবে তার এই নিস্তব্ধতা ধীরে ধীরে এক বিরাট প্রশ্ন হয়ে দাঁড়াবে। সেই বিকেলে যখন অভ্যাস শেষ হয়ে গিয়েছিল এবং হল প্রায় খালি ছিল, অনায়া দূর থেকে রাঘবকে যেতে দেখল। তার পদক্ষেপ ছিল ক্লান্ত, কিন্তু নুইয়ে পড়া নয়। সেই দৃশ্য অনায়ার ভেতরের জেদ আরও বাড়িয়ে দিল। এখন আর এটি শুধু নজর আর শব্দের খেলা থাকল না। যদি রাঘবকে এখানে থাকতে হয়, তবে তাকে প্রমাণ করতে হবে সে আসলে কি, আর যদি সে প্রমাণ করতে না পারে, তবে তাকে তার সঠিক অবস্থান বুঝিয়ে দেওয়া হবে। সেদিন কোনো ঘোষণা ছাড়াই একটি রেখা টানা হয়ে গিয়েছিল। এটি এখন আর শুধু অপমান ছিল না, এটি ছিল এক সংঘাত, যা দেরিতে হলেও অবশ্যম্ভাবী ছিল। পরের দিন একাডেমিতে সকাল থেকেই অন্যরকম কিছু অনুভূত হচ্ছিল। বাইরে থেকে সব ঠিকঠাক দেখালেও ভেতরে এক অস্থিরতা খেলা করছিল। রাঘব বরাবরের মতো সময়ের আগেই পৌঁছে গিয়েছিল। সে মেঝে পরিষ্কার করছিল, জল বদলাচ্ছিল, ঝাড়ু দিচ্ছিল গভীর মনোযোগে। কিন্তু আজ তার প্রতিটি নড়াচড়ার সাথে অনেকগুলো চোখ আটকে ছিল। খেলোয়াড়রা জড়ো হচ্ছিল,
নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিল এবং বারবার সেই দিকে তাকাচ্ছিল যেখানে রাঘব কাজ করছিল। কেউ প্রকাশ্যে কিছু বলছিল না, কিন্তু সবাই বুঝছিল আজ কোনো একটা কাণ্ড ঘটতে চলেছে। অনায়া যখন হলে প্রবেশ করল, পরিবেশ আপনা আপনিই গম্ভীর হয়ে গেল। তার চলনে সেই একই আত্মবিশ্বাস ছিল, কিন্তু আজ তাতে এক কঠোরতাও ছিল, যেন সে সারা রাত ধরে কোনো এক সিদ্ধান্তে নিজেকে তৈরি করেছে। সে অভ্যাস থামিয়ে দিল। এটি ছিল এক অস্বাভাবিক ঘটনা। খেলোয়াড়রা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। অনায়া সবাইকে কাছে আসার সংকেত দিল। তার নজর সরাসরি রাঘবের ওপর আটকে ছিল। সে তাকে সামনে ডেকে পাঠাল। রাঘব কোনো প্রশ্ন করল না। সে ঝাড়ু একপাশে রাখল এবং শান্ত কদমে এগিয়ে গেল। হলে নিস্তব্ধতা নেমে এলো। এটি পরিষ্কার হয়ে গেল যে বিষয়টি কেবল সাফাই বা শৃঙ্খলার নয়। অনায়া কোনো ভূমিকা ছাড়াই বলতে শুরু করল। সে বলল, আগের দিন যা হয়েছে তা সাধারণ ছিল না। একজন সাফাই কর্মচারীর ওরকম প্রতিক্রিয়া দেওয়া বা ওরকম ভারসাম্য দেখানো কেবল সংযোগ হতে পারে না। রাঘব চুপ করে থাকল। তার নজর নিচু ছিল। অনায়া তার এই নিস্তব্ধতাকে নিজের জয় মনে করল। সে এক হালকা হাসির সাথে বলল যে যদি ওর ভেতরে সত্যিই কিছু থাকে তবে তা লুকিয়ে রাখার প্রয়োজন নেই। তারপর সে সবার সামনে সেই কথাটি বলল যা পুরো হলের সবার নিঃশ্বাস থামিয়ে দিল। সে বলল যে সে রাঘবকে একটি সুযোগ দিতে চায়, সবার সামনে এক খোলাখুলি মোকাবিলা। হলে ফিসফিসানি বেড়ে গেল। কেউ কেউ হাসল, কারো কাছে মনে হলো এটি নিছক কৌতুক। একজন সাফাই কর্মচারী আর একজন জাতীয় স্তরের খেলোয়াড়। কিন্তু অনায়া থামল না। তার গলা আরও শীতল হয়ে গেল। সে বলল, এই মোকাবিলা একটি শর্তের সাথে হবে। সে এক মুহূর্ত থেমে রাঘবের দিকে তাকাল এবং পরিষ্কার শব্দে বলল যে যদি রাঘব তাকে হারিয়ে দিতে পারে তবে সে তাকে বিয়ে করবে। শব্দগুলো যেন হাওয়ায় ধাক্কা খেয়ে ভেঙে পড়ল। কিছু মুহূর্ত কেউ বুঝতেই পারল না কি বলা হয়েছে। তারপর হল হাসাহাসি আর গুঞ্জনে ভরে উঠল। অনায়ার মুখে বিন্দুমাত্র কোনো সন্দেহ ছিল না। তার জন্য এই শর্তটি ছিল নিরাপদ, কারণ তার পূর্ণ বিশ্বাস ছিল এটি কখনোই সম্ভব হবে না। রাঘব ধীরে ধীরে মাথা তুলল। প্রথমবার তার মুখে স্পষ্ট বিস্ময় দেখা গেল। সে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, কেন এমন? অনায়া বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, সে সবাইকে দেখাতে চায় তাদের দুজনের মধ্যে কত বড় পার্থক্য রয়েছে। সে চায় সবাই দেখুক একজন সাফাই কর্মচারীর সীমা কোথায় শেষ হয়। এই শব্দগুলো খুব সরাসরি ছিল এবং সম্ভবত সেই কারণেই সবচেয়ে বেশি বেদনাদায়ক ছিল। হলঘরটি আবার নিস্তব্ধ হয়ে গেল। সবার নজর এখন রাঘবের দিকে। এটি এখন আর শুধু অপমান ছিল না, এটি ছিল তার পরিচয় আর তার মর্যাদার উপর সরাসরি আঘাত। মোকাবিলার আগের সেই উত্তেজনা, একাডেমির পরিবেশ এবং দুজনের ভেতরের দ্বন্দ্ব চলতে থাকল। রাঘব এক গভীর শ্বাস নিল। তার চোখে না ছিল রাগ, না কোনো অস্থিরতা। সে বলল, সে এখানে বিয়ের স্বপ্ন নিয়ে আসেনি, আর না কারো শর্তের অংশ হয়ে তামাশা হতে। কিন্তু সে এও বলল যে যদি কাউকে এটা দেখানো জরুরি হয় যে প্রতিটি মানুষের নিজের এক মূল্য আছে, তবে সে মোকাবিলা থেকে পিছপা হবে না। তার শব্দগুলো শান্ত ছিল, কিন্তু তাতে এমন এক দৃঢ়তা ছিল যে হলটি আবারও নিস্তব্ধ হয়ে গেল। অনায়া মাথা নাড়ল। তার জন্য এটুকুই যথেষ্ট ছিল। সে জানালো মোকাবিলা নির্ধারিত হয়ে গেছে এবং সময় সবার সামনে জানিয়ে দেওয়া হবে। সে আরও যোগ করল যে যখন সে জিতবে তখন রাঘবকে সবার সামনে মেনে নিতে হবে যে সে নিজের অবস্থান ভুলে যাওয়ার ভুল করেছিল। এটি ছিল তার শেষ আঘাত, পূর্ণ আত্মবিশ্বাসের সাথে। রাঘব কোনো জবাব দিল না। সে ঝাড়ু তুলল এবং আদারও নিজের কাজে লেগে গেল। কিন্তু এখন তার প্রতিটি কদম আগের মতো ছিল না। একাডেমির হাওয়া ভারী হয়ে উঠেছিল। সবাই বুঝে গিয়েছিল যে যা শুরু হয়েছে তা এখন আর শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি ছিল এক সংঘাত এবং এর পরিণতি দুজনের জীবনের দিক বদলে দিতে চলেছিল। সেদিনের পর রাঘবের কাজ বাইরে থেকে দেখতে একদমই বদলায়নি, কিন্তু তার ভেতরটা পুরোপুরি ওলটপালট হয়ে গিয়েছিল। ঝাড়ু চলতে থাকল, বালতির জল বদলানো হতে থাকল, মেঝে আগের মতোই চকচক করতে থাকল, কিন্তু তার মনে অনায়ার শব্দগুলো বারবার ফিরে আসছিল। বিয়ে, মোকাবিলা, সবার সামনে। এটি শুধু একটি চ্যালেঞ্জ ছিল না, এটি ছিল এমন এক বোঝা যা মানুষের কাঁধে নয় বরং সরাসরি হৃদয়ে এসে বসে। সে কাজ করে যাচ্ছিল, কিন্তু প্রতিটি নড়াচড়ার সাথে তার মনে প্রশ্ন জাগছিল যে সে কি ঠিক করেছে। তার কি সেই মুহূর্তেই পরিষ্কার না বলে দেওয়া উচিত ছিল? তার নিস্তব্ধতাকে কি মানুষ দুর্বলতা মনে করছে? সন্ধে হতে হতে একাডেমি খালি হতে শুরু করল। খেলোয়াড়দের আওয়াজ থেমে গেল, করিডোরগুলো নিস্তব্ধ হয়ে গেল। রাঘব বরাবরের মতো শেষবার হলটি দেখল, যাতে নিশ্চিত হওয়া যায় কোথাও কিছু অপূর্ণ নেই। বাইরে বেরোতেই পুনের ঠান্ডা হাওয়া তার মুখে ধাক্কা দিল। সে জ্যাকেটের কলার উপরে তুলল এবং কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে থাকল।
সে প্রথমবার অনুভব করল যে চ্যালেঞ্জের সামনে সে দাঁড়িয়ে আছে তা শুধু অনায়ার সাথে যুক্ত নয়, এটি তার গ্রাম, তার মা এবং সেই জীবনের সাথে যুক্ত যা সে পেছনে ফেলে এসেছিল। সে তার ছোট ঘরের দিকে হাঁটতে শুরু করল। এই ঘরটিও তার জীবনের মতো ছিল, অনেক সমঝোতায় ভরা, না পুরোপুরি নিজের, না পুরোপুরি পরদেশী। ভেতরে পৌঁছে সে মোবাইল হাতে নিল। স্ক্রিনে মায়ের নাম ভেসে উঠল। কিছু মুহূর্ত সে দেখল, তারপর কল করল। ওপার থেকে মায়ের সেই অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, যাতে চিন্তাও ছিল, আবার আপন ভাবও ছিল। মা জিজ্ঞাসা করলেন কাজ ঠিকঠাক চলছে কিনা। রাঘব বলল সব ঠিক আছে। সে মোকাবিলার কথাটি জানালো না, কারণ সে জানত যদি সে এটি বলে তবে মায়ের গলায় ভয় নেমে আসবে, আর সেই ভয় সে সইতে পারবে না। মা তাকে বরাবরের মতো বোঝালেন কারো সাথে ঝগড়া যেন না করে। মাথা নিচু করেও যদি সততার সাথে বাঁচা যায় তবে রাস্তা এমনিতেই বেরিয়ে আসে। রাঘব চুপচাপ শুনতে থাকল। ফোন কাটার পর সে অনেকক্ষণ ওভাবেই বসে থাকল। তার চোখের সামনে গ্রামের উঠোন ভেসে উঠল, সকালের রোদ আর সেই বৃদ্ধ গুরু যিনি তাকে শিখিয়েছিলেন শক্তি হাতে নয় বরং মানুষের মেরুদণ্ডে থাকে। সেই স্মৃতিগুলো যা সে সময়ের সাথে সাথে চাপা দিয়ে দিয়েছিল, আজ আবার নিঃশ্বাস নিতে শুরু করেছিল। তার মনের ভেতরে দুটি আওয়াজ ধাক্কা খাচ্ছিল। একটি বলছিল যে এই পথ খুব বিপজ্জনক, সে এখানে শুধু কাজ করতে এসেছে এবং তাকে নিজের সীমা ভোলা উচিত নয়। অন্য আওয়াজটি ছিল শান্ত কিন্তু খুব গভীর। সেটি বলছিল যে যদি সে আজও পিছিয়ে যায় তবে সে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। এই লড়াই শুধু অনায়ার সাথে নয়, বরং সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যা তাকে মানুষের থেকে কম মনে করে। রাঘব উঠে ঘরে পায়চারি করতে লাগল। তার হাত অজান্তেই সেই পুরনো ব্যাগের কাছে পৌঁছে গেল। সে ব্যাগটি খুলল। ভেতরে একটি পুরনো কাপড়ের থলি ছিল। সে সেটি বাইরে বের করল। থলির মধ্যে সেই ক্ষয়ে যাওয়া পট্টিগুলো ছিল, যা সে একসময় অভ্যাসের সময় হাতে পায়ে বাঁধত। সে সেগুলো হাতের তালুতে রাখল। তার আঙুলগুলো সামান্য কেঁপে উঠল। সেই কম্পন ভয়ের ছিল না, সেটি ছিল স্মৃতির। সেই সময়ের যখন সে শুধু এক সাফাই কর্মচারী ছিল না, যখন সে কারোর জন্য এক উজ্জ্বল আশা ছিল। সে পট্টিগুলো ব্যাগে ফিরিয়ে রাখল এবং এক গভীর শ্বাস নিল। সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু পরিষ্কার ছিল। যদি সে পিছিয়ে যায় তবে তার জীবন নিরাপদ থাকবে, কিন্তু ভেতর থেকে সে চিরকাল অপূর্ণ থেকে যাবে। আর যদি সে এগিয়ে যায় তবে পথ কঠিন হবে ঠিকই, কিন্তু অন্তত সে নিজের চোখের দিকে তাকাতে পারবে। সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। ঘরের ছাদ যেন তাকে দেখে উপহাস করছিল। বাইরে রাস্তার হালকা আওয়াজ আসছিল, কিন্তু এই সব কিছুর মাঝে তার ভেতরে ধীরে ধীরে এক শান্তি নেমে আসতে লাগল। সে ঠিক করে ফেলেছিল সে মোকাবিলা গ্রহণ করবে। বিয়ের শর্তের জন্য নয়, তামাশার জন্য নয়, বরং সেই প্রশ্নের উত্তর দিতে যা তাকে এখন পর্যন্ত বারবার জিজ্ঞাসা করা হয়েছে, সে কি শুধু একটি ছায়া নাকি একজন পূর্ণ মানুষ। আর যখন এই সিদ্ধান্ত তার ভেতরে পাকা হয়ে গেল, তখন প্রথমবার সে ভয়ের সাথে সাথে এক অদ্ভুত শক্তি অনুভব করল, যেন সে নিজেকে আবার খুঁজে পেয়েছে। রাত তখন গভীর হয়েছে। একাডেমির পেছনের অংশ প্রায় অন্ধকারে ডুবেছিল। সারাদিনের আওয়াজ এখন যেন দেওয়ালে মিশে গিয়েছিল। রাঘব চুপচাপ সেখানে পৌঁছাল, চারদিকে এক নজর দেখল এবং পুরনো অভ্যাস কক্ষে প্রবেশ করল। এই জায়গাটি দিনের বেলা অকেজো পড়ে থাকত, কিন্তু রাতে এখানে নিস্তব্ধতা কথা বলত। সে জ্যাকেট খুলে রাখল। ঠান্ডা হাওয়া তার চামড়া ছুল, কিন্তু ভেতরে এক অন্যরকম উষ্ণতা জেগে উঠছিল। সে ব্যাগ নিচে রাখল এবং তার মধ্য থেকে সেই পুরনো কাপড়ের থলিটি বের করল। থলি খুলতেই সেই পট্টিগুলো তার হাতের তালুতে এসে পড়ল। সে সেগুলো হাতে এবং গোড়ালিতে বাঁধল। এটি কোনো রীতি ছিল না, এটি ছিল শরীরকে মনে করিয়ে দেওয়ার এক উপায়। পট্টি বাঁধার সাথে সাথেই তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি বদলে গেল। কাঁধ সোজা হল, শ্বাস গভীর হল এবং শরীর যেন নিজেই নিজের জায়গা চিনে নিল। সে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়াল, চোখ বন্ধ করল। এক মুহূর্তে একাডেমি গায়েব হয়ে গেল। তার জায়গায় গ্রামের খোলা মাঠ ফুটে উঠল। সকালের ঠান্ডা হাওয়া, মাটির গন্ধ, আর সেই বৃদ্ধ গুরু যিনি দূরে দাঁড়িয়ে কিছু না বলে তাকে দেখতেন। গুরুর কথা খুব কম শোনা যেত, কিন্তু যখন তা আসত তখন সরাসরি অন্তরে গেঁথে যেত। তিনি বলতেন, শরীর কোনো শোরগোল চায় না, তাকে শুধু মনে করিয়ে দিতে হয় সে কি করতে পারে। রাঘব শ্বাস ভেতরে নিল এবং শরীরকে চলতে দিল। পা মেঝের উপর খুব হালকাভাবে পড়ল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভার নেই। শরীর নিচে ঝুঁকল, ঘুরল, তারপর আবার সোজা হল। হাত হাওয়ায় কাটল, পা মাটি ছুঁয়ে সাথে সাথে সরে গেল। এটি শক্তি প্রদর্শনের অভ্যাস ছিল না, এটি ছিল নিয়ন্ত্রণ।
সেই নিয়ন্ত্রণ যা সময়ের সাথে ঘুমিয়ে পড়েছিল এবং এখন ধীরে ধীরে জেগে উঠছিল। কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল, শ্বাস দ্রুত হল কিন্তু স্থির থাকল। এক মুহূর্তের জন্য ভারসাম্য ডগমগাল, কিন্তু সে নিজেকে সামলে নিল। গুরুর কথা যেন ভেতরে প্রতিধ্বনিত হল, পড়ে যেতে ভয় পেও না, পড়ে যাওয়া শেখায় কিভাবে উঠে দাঁড়াতে হয়। রাঘব আবারও উঠে দাঁড়াল। এবার তার চলন আরও পরিষ্কার ছিল। শরীর এখন সবকিছু মনে করে ফেলেছে, প্রতিটি জয়েন্ট, প্রতিটি মাংসপেশি যেন ঘুম থেকে উঠে নিজের কাজ চিনে নিল। সে বারবার থামত, আবার শুরু করত। কোথাও কোনো অস্থিরতা ছিল না। সে জানত এই পথ এক রাতে পার করা যায় না। এটি হল ফিরে আসা, আর ফিরে আসা সবসময় ধীর হয়। সময়ের আন্দাজ তার রইল না। বাইরে রাত আরও গভীর হয়ে গিয়েছিল। ঘরের ভেতরে শুধু তার নিঃশ্বাসের শব্দ আর পায়ের হালকা আওয়াজ ছিল। ক্লান্তি অবশেষে তাকে থামিয়ে দিল। সে মেঝেতে বসে পড়ল, পিঠ দেওয়ালের সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করল। শরীর ভারী লাগছিল, কিন্তু মনটা ছিল খুব হালকা। সে প্রথমবার অনুভব করল যে সে সঠিক দিকে পা বাড়িয়েছে। এই অভ্যাস কাউকে দেখানোর জন্য ছিল না, এটি ছিল সেই মানুষটির জন্য যাকে সে বছরের পর বছর ধরে চুপচাপ নিজের ভেতরে চেপে রেখেছিল। সে উঠে দাঁড়াল, পট্টিগুলো খুলল এবং সেগুলো আবার থলিতে রেখে দিল। দরজার দিকে এগোতে এগোতে সে একবার পেছনে ফিরে ঘরটি দেখল। এই জায়গাটি এখন আর শুধু একটি খালি ঘর ছিল না, এটি তার ফিরে আসার সাক্ষী হয়ে গিয়েছিল। বাইরে বেরোনোর সময় সে গভীর শ্বাস নিল। পথটা লম্বা ছিল, কঠিন ছিল, কিন্তু এখন সে একা ছিল না, তার শরীর তার সাথে ছিল। আর এটিই ছিল শুরু, এমন এক শুরু যা এখন আর লুকিয়ে থাকবে না। রাতের নিস্তব্ধতা তখনও পুরোপুরি ভাঙেনি। একাডেমির পেছনের দিকটা অন্ধকারে ডুবেছিল, যেন সারাদিনের চঞ্চলতাকে নিজের ভেতরে গুটিয়ে এখন চুপচাপ ঘুমাচ্ছে। রাঘব অভ্যাসকক্ষ থেকে বেরোচ্ছিল, এমন সময় সে পেছন থেকে কারো পায়ের ধীর শব্দ শুনতে পেল। সে মুহূর্তের জন্য থমকে গেল, বুকের ধড়ফড়ানি বেড়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে পেছনে ফিরে তাকাল। দরজার কাছে এক দীর্ঘ ছায়া দাঁড়িয়েছিল, সানা চুল, সোজা শরীর আর চোখে এমন এক স্থৈর্য যা কেবল দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে আসে। ইনি ছিলেন গুরু প্রতাপ সিং, একাডেমির সিনিয়র প্রশিক্ষক, যার নাম খেলোয়াড়রা খুব সম্মানের সাথে নিত এবং যার নজর থেকে খুব কম জিনিসই এড়িয়ে যেতে পারত। রাঘব কিছু না বলে মাথা নিচু করল। তার মনে প্রথমেই চিন্তাই এলো যে হয়তো সে কোনো ভুল করে ফেলেছে। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেল। গুরু প্রতাপ হাতের এক হালকা ইশারায় তাকে থামিয়ে দিলেন। তার গলা চড়া ছিল না, কিন্তু তাতে এমন এক ওজন ছিল যে রাঘব সেখানেই থমকে গেল। তিনি ঘরের দিকে তাকালেন, তারপর রাঘবের দিকে, আর শান্ত স্বরে বললেন যে তিনি সব দেখেছেন। তার পায়ের চলন, তার ভারসাম্য এবং সেই নিয়ন্ত্রণ যা কোনো সাধারণ সাফাই কর্মচারীর শরীরে থাকে না। এটি কোনো বকুনি ছিল না, এটি ছিল একজন অভিজ্ঞ মানুষের সোজাসুজি মন্তব্য। রাঘব এক গভীর শ্বাস নিল। অনায়ার ছন্দে পরিবর্তন এবং দর্শকদের চিন্তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। সে দীর্ঘশ্বাস নিল এবং বলল যে সে কোনো ঝামেলা চায় না, সে এখানে শুধু কাজ করতে এলো। গুরু প্রতাপ তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর বললেন যে ঝামেলা তো সে আগে থেকেই সহ্য করছে, তফাৎ শুধু এতটুকুই যে এখন সে সবার নজরে আছে। তিনি জিজ্ঞাসা করলেন যে সে কি কখনো বিধিবদ্ধ অভ্যাস করেছে। রাঘব পলকের জন্য থেমে মাথা নাড়ল এবং বলল যে অনেক আগে গ্রামে করেছিল, কিন্তু পরিস্থিতি সব ছাড়িয়ে দিল। গুরু প্রতাপ কিছুক্ষণ চুপ থাকলেন, তার চোখ যেন রাঘবের ভেতরে লুকিয়ে থাকা স্তরগুলো পড়ছিল। তিনি বললেন যে শক্তি মানুষ লুকাতে পারে, কিন্তু ভারসাম্য নয়। যে ব্যক্তি পড়তে থাকা ওজন এভাবে ধরে নেয় এবং তারপর কোনো শোরগোল ছাড়াই নিজের কাজে ফিরে যায়, সে সাধারণ হতে পারে না। তিনি পরিষ্কার শব্দে বললেন যে রাঘবের সামনে যে মোকাবিলা রয়েছে তা শুধু খেলা নয়, এটি অহংকার আর সম্মানের লড়াই। যদি সে এই রাস্তায় এসে থাকে তবে অর্ধেক মন নিয়ে চলতে পারবে না। রাঘব ধীরে ধীরে বলল যে সে কাউকে আঘাত করতে চায় না, আর না কাউকে নিচু দেখাতে চায়। সে শুধু মানুষের মতো করে দেখা হতে চায়। গুরু প্রতাপের চোখে প্রথমবার এক হালকা নরম ভাব নেমে এলো। তিনি বললেন যে এই চিন্তাই তাকে আলাদা করে তোলে। তারপর তিনি রাঘবকে ঘরের মাঝখানে দাঁড়ানোর ইশারা করলেন। রাঘব ইতস্তত করল, কিন্তু এগিয়ে গেল। গুরু প্রতাপ তার পায়ের অবস্থান দেখলেন, তার কাঁধ হালকা করে ছুলেন এবং তার মুদ্রায় ছোট এক পরিবর্তন করলেন।
তিনি বোঝালেন যে তার শরীর নিচের লড়াই জানে, কিন্তু সামনের জন পা দিয়ে খেলবে। তাকে আঘাত করার নয়, বরং লয় ভাঙার প্রয়োজন। তার শব্দগুলো আদেশ ছিল না, ছিল অভিজ্ঞতার সার। তিনি বললেন কিভাবে ওজন হালকা রাখতে হয়, কিভাবে চোখের ভাষা পড়তে হয়, যে পরবর্তী আঘাত কোথা থেকে আসবে। আর সবচেয়ে বড় কথা হলো কিভাবে রাগে করা আক্রমণকে নিজের বিরুদ্ধে ব্যবহার হতে দিতে হয়। এটি কোনো লম্বা প্রশিক্ষণ ছিল না, কিন্তু প্রতিটি কথা গভীর ছিল। শেষে গুরুপ্রতাপ তার কাঁধ চাপড়ে দিলেন এবং বললেন যে তিনি তার পাশে এজন্য দাঁড়াচ্ছেন না কারণ সে একাডেমির কর্মচারী, বরং এজন্য কারণ সে এমন এক মানুষ যাকে বিনা কারণে ছোট দেখানো হয়েছে। দরজার দিকে এগোতে এগোতে তিনি শেষ কথাটি বললেন যে অহংকার সবসময় দ্রুত চলে, আর ভারসাম্য সবসময় ধীরে, আর যে ধীরে চলে সেই শেষ পর্যন্ত পৌঁছায়। তার চলে যাওয়ার পর রাঘব একা দাঁড়িয়ে থাকল। শরীর ক্লান্ত ছিল, কিন্তু ভেতরে এক নতুন দৃঢ়তা নেমে এসেছিল। এখন এই পথ শুধু তার জেদ ছিল না, কেউ তাকে দেখে নিয়েছিল, বুঝে নিয়েছিল এবং কোনো শোরগোল ছাড়াই তার পাশে দাঁড়িয়ে গিয়েছিল। আর এই কথাটি আসতে থাকা এই লড়াইকে আগে থেকে অনেক বেশি বাস্তব আর গম্ভীর করে তুলছিল। পরের কয়েকদিন একাডেমির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতায় কাটতে লাগল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল। অভ্যাস সময়ে শুরু হতো, খেলোয়াড়রা হাসাহাসি করত, আর রাঘব আগের মতো সাফাইয়ের কাজ করতে থাকত। কিন্তু এই স্বাভাবিকতার নিচে অন্য কিছু চলছিল। প্রতি রাতে যখন একাডেমি খালি হয়ে যেত আর করিডোরে আলো কমে আসত, রাঘব আবার সেই পুরনো কক্ষে পৌঁছাত। এইবার সে একা থাকত না। গুরুপ্রতাপ সিং দূরে দাঁড়িয়ে থাকতেন। বেশি কথা বলতেন না, শুধু দেখতেন। অভ্যাস লম্বা হতো না, কিন্তু প্রতিটি মিনিট নিখুঁত হতো। প্রতিটি মুভমেন্টের পর রাঘবকে জিজ্ঞাসা করা হতো যে সে কি অনুভব করল, কোথায় ভারসাম্য ডগমগালো আর কোথায় সে নিজেকে সামলালো। এটি লড়াই করা শেখানোর নয়, শরীর আর মনকে এক ছন্দে আনার অভ্যাস ছিল। রাঘবের শরীর ধীরে ধীরে বদলাতে লাগল, কিন্তু এই পরিবর্তন বাইরে থেকে দেখার মতো ছিল না। তার শ্বাস এখন দ্রুত ভেঙে যেত না, চোখ আগের চেয়ে অনেক বেশি স্থির হয়ে গিয়েছিল। এবং সবচেয়ে বড় তফাৎ ছিল এই যে সে নিজের পদক্ষেপ চিনতে শুরু করেছিল। সে জানত কখন থামতে হবে আর কখন এগোতে হবে। গুরুপ্রতাপ বারবার এটাই বলতেন যে যে মানুষ নিজের গতি চিনে নেয় সেই অন্যের গতি বিগড়ে দিতে পারে। রাঘব এই কথাটি বুঝতে পারছিল, আর এই বোঝার ক্ষমতা তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছিল। দিনের বেলা সে আবার সেই চুপচাপ কাজ করা মানুষটিই ছিল, কিন্তু এখন সে যখন হল দিয়ে যেত তখন কিছু খেলোয়াড় নজর এড়াতে শুরু করেছিল, আর কিছু তাকে নতুনভাবে দেখতে শুরু করেছিল। এই পরিবর্তন খুব সামান্য ছিল, কিন্তু উপস্থিত ছিল। রাঘব এটি অনুভব করত, কিন্তু সে নিজের ব্যবহারে কিছু বদলায়নি। সে জানত যে আসল জবাব এখনও বাকি আছে। অন্যদিকে অনায়ার ভেতরে অস্থিরতা বাড়তে শুরু করেছিল। সে মোকাবিলার ঘোষণা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করেছিল, কিন্তু এখন সেই আত্মবিশ্বাস তাকে আগের মতো মজবুত মনে হতো না। একাডেমিতে কথা ছড়াতে শুরু করেছিল। কেউ বলতো যে রাঘব রাত পর্যন্ত এখানে থাকে, কেউ বলতো যে গুরুপ্রতাপ তাকে আলাদা করে দেখেন। অনায়ার এই কথায় হেসে দিত, কিন্তু এই হাসি এখন আগের মতো হালকা ছিল না। তার মনে এই কথাটি বিঁধছিল যে গুরুপ্রতাপ তাকে কিছুই বলেননি, না কোনো সতর্কতা, না কোনো ভরসা, না কোনো পরামর্শ। এই নিস্তব্ধতা তাকে যে কোনো কড়া শব্দের চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল। অভ্যেসের সময় অনায়া আগের চেয়ে বেশি কঠোর হয়ে গেল। সে নিজের আঘাত আরও দ্রুত করতে লাগল, জুনিয়রদের ওপর রেগে যেত এবং নিজেকে বারবার মনে করাতো যে সে দুর্বল হতে পারে না। কিন্তু প্রতিবার যখন সে আয়নায় নিজেকে দেখত, তখন কোথাও না কোথাও রাঘবের শান্ত চোখগুলো তার মনে পড়ে যেত। তার রাগ হতো যে একজন সাফাই কর্মচারী তার মাথায় জায়গা করে নিচ্ছে। তার চেয়েও বেশি এই কথাটি তাকে অস্থির করত যে সে এখন তাকে পড়তে পারছে না। আগে সে মাথা নিচু করে থাকত, এখন সে শুধু শান্ত থাকে। এই শান্তি অনায়ার জন্য সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। এক বিকেলে অভ্যেস শেষ হওয়ার পর অনায়া দূর থেকে রাঘবকে দেখল। সে বালতি তুলে বাইরে যাচ্ছিল। তার শরীর ক্লান্ত ছিল, কিন্তু চালচলনে কোনো বোঝা ছিল না। সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল। প্রথমবার তার মনে এই চিন্তা এলো যে হয়তো সে এই মোকাবিলাকে খুব হালকাভাবে নিয়ে নিয়েছে। এই চিন্তা ছোট ছিল, কিন্তু বিপজ্জনক। সে সাথে সাথে নিজেকে সামলালো এবং তা ঝেড়ে ফেলল। সে নিজেকে বলল যে সে অনায়া, সে কখনো হার মানেনি। তবুও মনের গভীরে এক ফাটল দেখা দিয়েছিল, যা প্রতিটি দিন পার হবার সাথে সাথে কিছুটা আরও চওড়া হচ্ছিল। সেই রাতে অভ্যেসের পর রাঘব গুরুপ্রতাপকে শুধু একটি প্রশ্ন করল। সে জিজ্ঞাসা করল যে সে কি সত্যিই জিততে পারে।
গুরুপ্রতাপ কোনো সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু এতটুকু বললেন যে জয় আর পরাজয়ের আগে একটি জিনিস থাকে, তা হলো ভারসাম্য। যদি সে ভারসাম্য বজায় রাখতে পারে তবে বাকি সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। রাঘব মাথা নাড়ল। তার প্রথমবার মনে হলো যে এই মোকাবিলা এখন আর শুধু শক্তির নয়, এটি ধৈর্য, বোঝার ক্ষমতা আর অপেক্ষার। একাডেমির হাওয়া ধীরে ধীরে বদলাচ্ছিল। কেউ সরাসরি কিছু বলছিল না, কিন্তু সবাই অনুভব করছিল যে যা হতে চলেছে তা এখন আর শুধু এক তামাশা থাকবে না। এটি দুই দুনিয়ার লড়াই হয়ে দাঁড়িয়েছিল, আর প্রথমবার কারোই ভরসা ছিল না যে ফলাফল আগে থেকেই ঠিক করা। অনায়ার অস্থিরতা এখন শুধু একাডেমির মধ্যে সীমাবদ্ধ রইল না। যখন সে বিকেলে নিজের অ্যাপার্টমেন্টে ফিরত, তখন সেখানেও সেই নিস্তব্ধতা তার জন্য অপেক্ষা করত। দেওয়ালে টাঙানো মেডেল, ট্রফি আর খবরের কাগজের কাটিং, যেখানে তার জয়ের কাহিনী ছাপা ছিল, এখন তাকে আগের মতো তৃপ্তি দিচ্ছিল না। সে বারান্দায় দাঁড়িয়ে নিচে বয়ে চলা জীবনকে দেখত আর ভাবত যে কত বছর ধরে সে একই দৌড়ে অংশ নিয়ে আসছে, যে তার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য, নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখার জন্য। সেই দৌড়ে সে কখনো থেমে এই কথা ভাবেনি যে যদি একদিন সে হেরে যায় তবে তার কাছে কি বাকি থাকবে। ধীরে ধীরে তার মনে ছোটবেলার স্মৃতি ফিরে আসতে লাগল। কঠোর শাসন, সকালের ঠান্ডা হাওয়ায় শুরু হওয়া অভ্যাস, আর বাবার সেই কণ্ঠস্বর যা সবসময় এটাই বলতো যে দুর্বলতার কোনো জায়গা নেই। বাড়িতে ভালোবাসা ছিল, কিন্তু শর্তের সাথে। জয় নিয়ে এলে আপন ভাব, হেরে গেলে নিস্তব্ধতা। অনায়া খুব দ্রুত শিখে নিয়েছিল যে সম্মান পরিশ্রম দিয়ে নয়, বরং ফলাফল দিয়ে পাওয়া যায়। হয়তো এই ভয় তাকে কঠোর করে তুলেছিল, আর সেই কঠোরতাই সময়ের সাথে অন্যের কাছে বিঁধতে শুরু করেছিল, যা সে নিজে অনুভব করতে পারেনি। গত কয়েকদিনে তার ফোনে মেসেজের সংখ্যা বেড়ে গিয়েছিল। স্পন্সর, সংগঠনের লোক আর বাড়ি থেকে আসতে থাকা প্রশ্ন সব এক কথার ওপর ঘুরছিল। মোকাবিলার খবর এখন আর শুধু একাডেমির মধ্যে সীমাবদ্ধ ছিল না। কিছু লোক একে প্রচার বলছিল, কিছু একে বোকামি। মা ফোনে শুধু এতটুকু জিজ্ঞাসা করেছিলেন যে এই সব কি খুব দরকারি ছিল। অনায়া হেসে কথা এড়িয়ে গিয়েছিল, কিন্তু সেই প্রশ্ন তার ভেতরে আটকে গেল। সত্যি কি এই সব খুব দরকারি ছিল, নাকি সে নিজের অহংকারে এমন এক রেখা টেনে দিয়েছিল যা এখন আর মোছা যাবে না? একাডেমিতেও পরিবেশ বদলে গিয়েছিল। জুনিয়ররা এখন তাকে আগের মতো সহজভাবে দেখত না। কিছুর চোখে প্রশ্ন ছিল, কিছুতে ভয়, আর কিছুতে কৌতূহল। অনায়া এই সব অনুভব করত। তার রাগ হতো যে এই সব একজন সাফাই কর্মচারীর কারণে হচ্ছে। তার পরের মুহূর্তেই তার নিজের উপর রাগ হতো যে সে বারবার তার কথা ভাবছে। রাঘবের শান্ত মুখ, তার স্থির চোখ, আর তার কিছু না বলে সব সহ্য করে নেওয়া, এই সব তার মনে কোথাও গভীরভাবে বসে গিয়েছিল। এক রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। ঘরের আলো বন্ধ ছিল, কিন্তু তার মাথায় ছবিগুলো পরিষ্কার ছিল। সে নিজেকে জিজ্ঞাসা করল যে যদি সে জিতে যায় তবে কি বদলাবে। হাততালি পাওয়া যাবে, হেডলাইন হবে, আর তারপর সব আগের মতো হয়ে যাবে। আর যদি সে হেরে যায়? এই চিন্তা আসতেই তার মন দ্রুত ধরফর করতে লাগল। সে নিজেকে ধমক দিল। হেরে যাওয়া তার জন্য কখনো কোনো অপশন ছিল না। তবুও সেই একটি প্রশ্ন তার ঘুম কেড়ে নিয়েছিল। সে কি সত্যিই শুধু জেতার জন্য লড়ছে, নাকি এখন অন্য কিছুও বাজি লেগে গেছে? পরের দিন অভ্যাসের সময় সে নিজেকে আগের চেয়ে বেশি ক্লান্ত অনুভব করল। আঘাত দ্রুত ছিল, টেকনিক একই ছিল, কিন্তু মন কোথাও অন্য জায়গায় ঘুরছিল। সে আয়নায় নিজেকে দেখল। সেই মজবুত শরীর, সেই বছরের পর বছরের পরিশ্রম, কিন্তু চোখে এখন আর সেই অটল ভরসা ছিল না। প্রথমবার তাকে এই কথা পরিষ্কার দেখা দিতে লাগল যে এই মোকাবিলা শুধু রাঘবের বিষয় নয়, এটি তার নিজের ভয়ের বিষয়। সেই ভয়ের বিষয় যা সে বছর বছর ধরে জয় আর নামের আড়ালে লুকিয়ে রেখেছিল। বিকেলে যখন সে একাডেমি থেকে বেরোল, তখন তার নজর দূরে দাঁড়িয়ে থাকা রাঘবের ওপর পড়ল। সে চুপচাপ নিজের কাজ করছিল, যেন আশপাশের শোরগোলে তার কোনো লেনদেন নেই। সেই মুহূর্তে অনায়ার ভেতরে কিছু একটা ভেঙে গেল, আর কিছু একটা জুড়েও গেল। সে অনুভব করল যে এই মোকাবিলা এখন আর কাউকে নিচু দেখানোর মাধ্যম রইল না। এটি এক আয়না হয়ে দাঁড়িয়েছে, যেখানে তাকে নিজেকে দেখতে হচ্ছে, আর হয়তো এই কথাটিই তাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছিল। সেই রাতে প্রথমবার অনায়া এটি স্বীকার করল, যদিও শুধু নিজের মনে,
যে এই লড়াইয়ের ফলাফল যাই হোক না কেন, তারপরে সে আর আগের মতো থাকতে পারবে না। কিছু একটা বদলে গিয়েছিল, আর সেই বদল এখন আর আটকানো যাবে না। মোকাবিলার ঠিক একদিন আগে একাডেমির হাওয়া এক অদ্ভুতভাবে ভারী হয়ে গিয়েছিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু ভেতরে এক চাপা উত্তেজনা জমা হয়েছিল। যেমন বড় কোনো ঝড়ের আগে আকাশ কিছু সময়ের জন্য থমকে যায়। রাঘব বরাবরের মতো নিজের কাজ করছিল। ঝাড়ু মেঝেতে ঘষছিল, বালতির জল হালকা নড়ছিল, আর তার মুখ শান্ত ছিল। না কোনো তাড়াহুড়ো, না কোনো ভয়। গত কয়েকদিনের নিবৃত পরিশ্রম তার ভেতরে এক স্থিরতা ভরে দিয়েছিল। সে জানত যে এখন আর পেছনে ফেরার কোনো রাস্তা নেই, কিন্তু সে এও জানত যে ভয় দেখালে কিছু লাভ হয় না। সেই সময় অনায়া হলে প্রবেশ করল। আজ তার কদম দ্রুত ছিল না, বরং মেপে মেপে ছিল। মুখে আত্মবিশ্বাস ছিল, কিন্তু তা এখন আর উপরে উপরে ছিল না। তাতে এক গভীরতা ছিল, যেন সে কিছু কথা নিজের ভেতরে স্বীকার করে নিয়েছে। সে অভ্যাস ক্ষেত্রের দিকে এগোল, তারপর হঠাৎ থেমে গেল। তার নজর রাঘবের ওপর স্থির হল। কিছু মুহূর্ত দুজনের মধ্যে শুধু দূরত্ব ছিল না, বরং গতদিনের সমস্ত কথা দাঁড়িয়েছিল। আশপাশে থাকা লোকজন অজান্তেই শান্ত হয়ে গেল। সবাই অনুভব করছিল যে এটি শুধু এক সাধারণ সাক্ষাৎ নয়। অনায়া নিজেই নিস্তব্ধতা ভাঙল। সে জিজ্ঞাসা করল যে সে কি প্রস্তুত। প্রশ্ন ছোট ছিল, কিন্তু তার পেছনে অনেক অর্থ লুকিয়েছিল। রাঘব ঝাড়ু একপাশে রাখল এবং প্রথমবার মাথা না নিচু করে তার দিকে তাকাল। সে শান্ত স্বরে বলল যে সে প্রস্তুত, মোকাবিলার জন্য নয়, বরং সেই সত্যের জন্য যা পরের দিন সবার সামনে আসতে চলেছে। এই জবাব অনায়াকে বিঁধল। তার হাত এক মুহূর্তের জন্য মুঠো পাকাল, তারপর আলগা হয়ে গেল। সে নিজেকে সামলালো এবং বলল যে সে আশা করছে রাঘব কোনো ঘোরের মধ্যে নেই। এটি খেলা, আর খেলায় জায়গা শুধু জয়েরই হয়। রাঘব সেই একই শান্ত মেজাজে জবাব দিল যে সেও এটাই মানে, কিন্তু জয় সবসময় কোলাহলের মধ্যে হয় না। কখনো কখনো জয় শুধু এতটুকুতেই হয় যে মানুষ নিজের ভয়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারে। তার গলা না চড়া হল, না কাঁপল। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল। এটি প্রথমবার ছিল যখন রাঘব এত সরাসরি শব্দে নিজের কথা রেখেছিল। কোনো আক্রোশ ছাড়া, কোনো চ্যালেঞ্জ ছাড়া অনায়ার ভেতরে কিছু একটা নড়ে উঠল। সে অনুভব করল যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এখন আর শুধু এক সাফাই কর্মচারী নয়। সে তাকে নিচু দেখানোর চেষ্টা করছিল না, আর না নিজেকে উঁচু প্রমাণ করার। সে শুধু নিজের জায়গায় দাঁড়িয়েছিল। এই অনুভব অনায়ার জন্য অস্বস্তিকর ছিল। সে ঘুরে চলে যেতে লাগল, কিন্তু পদক্ষেপ ফেলার সময় এক হালকা জড়তা তার চলার মধ্যে এলো। যেতে যেতে সে শুধু এতটুকুই বলল যে কাল সব পরিষ্কার হয়ে যাবে। গলার স্বরে দৃঢ়তা ছিল, কিন্তু ভেতরের তোলপাল লুকিয়েছিল না। রাঘব সেখানেই দাঁড়িয়ে থাকল। সে ঝাড়ু আবার তুলল এবং নিজের কাজে লেগে গেল। বাইরে থেকে দেখতে সব আগের মতোই লাগছিল, কিন্তু ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। এই সাক্ষাৎ কোনো তর্কে বদলায়নি, তবু এর প্রভাব গভীর ছিল। দুজন বিনা শব্দে একে অপরকে পরখ করে নিয়েছিল। এখন শব্দের আর প্রয়োজন রইল না। সন্ধ্যা হতে হতে একাডেমি প্রায় খালি হয়ে গেল। রাঘব শেষবার হলের দিকে তাকালো এবং বাইরে বেরিয়ে গেল। কিছু দূরে অনায়া দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখছিল। তাদের মধ্যে কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো সমঝোতা ছিল না, শুধু এক সত্য ছিল যা পরের দিন সবার সামনে আসতে চলেছে। হাওয়ায় এক অদ্ভুত শান্তি ছিল, যেমন সবকিছু নিজের শ্বাস আটকে অপেক্ষা করছে। সেই রাতে না রাঘবের ঘুম এলো, না অনায়ার। দুজনেই নিজ নিজ জায়গায় চুপ ছিল, কিন্তু তাদের ভেতরের উত্তেজনা আলাদা আলাদা দিকে বইছিল। সকালে সবকিছু বদলে যেতে চলেছিল। এটি এখন আর শুধু এক মোকাবিলা ছিল না, এটি ছিল এমন এক লড়াই যেখানে দুজনকে সবপ্রথম নিজের সাথে লড়তে হতো। আর এ কারণেই আসতে চলা দিনটি তাদের জীবনের সবচেয়ে নির্ণায়ক দিন হতে চলেছিল। সকালের সূর্য একাডেমির ইমারতে চড়েছে, কিন্তু আজ তার আলো কিছুটা আলাদা মনে হচ্ছিল। যেন এই দিন নিজে জানে যে ভেতরে কিছু অসাধারণ ঘটতে চলেছে। মূল হলের বাইরে উত্তেজনা বাড়ছিল। খেলোয়াড়, কোচ, স্টাফ আর কিছু দর্শক ধীরে ধীরে জমা হচ্ছিল। এটি কোনো বড় প্রতিযোগিতা ছিল না, তবুও পরিবেশে এক অসাধারণ উত্তেজনা ছিল, কারণ আজ এক সাধারণ সাফাই কর্মচারী আর এক জাতীয় স্তরের খেলোয়াড় সামনাসামনি হতে চলেছে। এই কথা এখন আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রইল না, প্রত্যেকের কানে পৌঁছে গিয়েছিল। রাঘব জলদি এসেছিল, সাধারণ পোশাক, কোনো বাহাদুরি ছাড়াই। সে হলের এক কোণে বসে চোখ বন্ধ করে নিল। বাইরের আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল, কিন্তু ভেতরে সে নিজের শ্বাসের ছন্দ ধরে রেখেছিল। গুরু প্রতাপের কথা তার মনে পরিষ্কার ছিল। ভারসাম্য, অপেক্ষা
আর সঠিক মুহূর্ত। সে গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে ছাড়ল। হাতে হালকা এক কম্পন ছিল, কিন্তু তা ভয় ছিল না, বরং সেই মুহূর্তের গাম্ভীর্য ছিল যা তার শরীর বুঝতে পারছিল। কিছুক্ষণ পর অনায়া হলে প্রবেশ করল। সাদা ডবক, সুগঠিত শরীর আর সেই চেনা চালচলন। সে যেমন এগোল, দর্শকদের নজর আপনা আপনি তার দিকে ঘুরে গেল। ফিসফিসানি শুরু হলো। কেউ তার রেকর্ডের কথা বলছিল, কেউ ফলাফলের আন্দাজ করছিল। অনায়া এক পল চারদিকে দেখল এবং নিজেকে সামলাল। মুখে পেশাদার গাম্ভীর্য ছিল, কিন্তু মনের ধড়ফড়ানি স্বাভাবিকের চেয়ে দ্রুত ছিল। তার নজর দূরে বসে থাকা রাঘবের ওপর পড়ল। সে শান্ত ছিল। এই শান্তি অনায়ার জন্য সবচেয়ে ভারী জিনিস হয়ে দাঁড়াল। গুরু প্রতাপ মাঝখানে এলেন এবং নিয়ম সংক্ষেপে বললেন, মোকাবিলা একটিই রাউন্ডের হবে, বিজনক্য আঘাত নয়। যে আগে পড়ল বা ভারসাম্য হারাল সেই হারল। হলে আওয়াজ থেমে গেল। দুজনকে মাঝখানে ডাকা হল। রাঘব উঠল এবং মেপে মেপে কদমে এগিয়ে গেল। তার চলনে না কোনো ভয় ছিল, না আত্মবিশ্বাসের আস্ফালন ছিল, শুধু স্থিরতা ছিল। অনায়া সামনে এসে দাঁড়াল। কিছু সময়ের জন্য চোখাচোখি হল। না হাসি, না চ্যালেঞ্জ, শুধু এই মৌন স্বীকার যে এখন পেছনে ফেরার আর কিছু নেই। বাঁশির আওয়াজ প্রতিধ্বনিত হল এবং মোকাবিলা শুরু হয়ে গেল। অনায়া প্রথম পদক্ষেপ বাড়াল। বছরের পর বছরের অভ্যাসে প্রশিক্ষিত শরীর, হালকা পা আর তীক্ষ্ণ নজর নিয়ে এসে দূরত্ব বজায় রাখল। রাঘব কোনো তাড়াহুড়ো করল না। সে কিছুটা পেছনে হটে গেল, শ্বাস স্থির রাখল আর শুধু দেখল। দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ল। কেউ ভাবল সে ভয় পাচ্ছে, কিন্তু গুরুপ্রতাপ জানতেন যে এটি অপেক্ষা। অনায়া প্রথম আঘাত করল, দ্রুত আর নিয়ন্ত্রিত। হাওয়ায় তার আওয়াজ প্রতিধ্বনিত হল। রাঘব শরীর নিচু করল এবং আঘাতটি ফাঁকায় যেতে দিল। কোনো বড় মুভমেন্ট নেই, শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। মানুষ নিজের জায়গা থেকে নড়ে উঠল। অনায়া থামল না। দ্বিতীয় আঘাত, তারপর তৃতীয়। ছন্দ দ্রুত হতে থাকল। রাঘব প্রতিবার কিছুটা সরে যেত, ঘুরত আর ভারসাম্য বাঁচিয়ে রাখত। সে আক্রমণ করছিল না, সে পড়ছিল। কিছু মুহূর্তের মধ্যেই পরিবেশ বদলাতে লাগল। এটি সেই দৃশ্য ছিল না যার আশা অনেকেই করেছিল। এটি একতরফা তামাশা ছিল না। অনায়া এটি অনুভব করল। সে নিজের গতি আরও বাড়াল। মুখে একাগ্রতা ছিল, কিন্তু ভেতরে এক হালকা বিরক্তিও। রাঘব এখনও শান্ত ছিল। তার চোখ শুধু শরীর নয়, ইচ্ছে দেখছিল। হলে শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। এটি শুধু শুরু ছিল, কিন্তু প্রত্যেকেই অনুভব করে নিয়েছিল যে এই লড়াই জলদি শেষ হবার নয়। এখানে শক্তির চেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা হতে চলেছিল। আর এই ধৈর্যের মধ্যেই কাহিনী নিজের সবচেয়ে নির্ণায়ক মোড়ের দিকে এগোচ্ছিল। মোকাবিলা এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে প্রতি সেকেন্ডের ওজন আগের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছিল। হলে বসে থাকা লোকজন পরিষ্কার দেখতে পাচ্ছিল যে এটি কোনো ঠিক করা ফলাফলের লড়াই নয়। অনায়ার আঘাত এখনও দ্রুত ছিল, টেকনিক এখনও নিখুঁত ছিল, কিন্তু তার চলনের সেই সহজ ভাবটি রইল না যা শুরুতে ছিল। প্রতিবার যখন তার পা মাটি থেকে উঠত, তার ভেতরে এক আশা থাকত যে এইবার সামনের জন ভুল করবে। কিন্তু রাঘব প্রতিবার আধা কদম আগেই সেখান থেকে সরে যেত। না বেশি, না কম, যেন সে শুধু শরীর নয়, তার লয় বা ছন্দ পড়ছে। রাঘব এখনও আক্রমণ করছিল না। সে হাঁটছিল, ঘুরছিল আর ভারসাম্য বাজিয়ে রাখছিল। বাইরে থেকে দেখতে যারা দেখছিল তাদের এটি শুধু ডিফেন্স মনে হচ্ছিল, কিন্তু ভেতরে এটি এক গভীর স্ট্র্যাটেজি ছিল। গুরু প্রতাপের কথা তার ভেতরে পরিষ্কার ছিল, তাড়াহুড়ো করো না, ছন্দ নিজেই ভেঙে যাবে। অনায়া এইসব অনুভব করছিল। তার মনে হতে লাগলো যে সে যত দ্রুত হচ্ছে, সামনের জন ততই শান্ত হয়ে যাচ্ছে। তার কপালে ঘাম ছিল, শ্বাস দ্রুত ছিল, আর প্রথমবার তার আঘাতের মধ্যে এক হালকা তাড়াহুড়ো দেখা যেতে শুরু করেছিল। দর্শকদের মধ্যে ফিসফিসানি বদলে গিয়েছিল। এখন প্রশ্ন এটি ছিল না যে রাঘব কতক্ষণ টিকে থাকবে, বরং এটি ছিল যে অনায়া কতক্ষণ পর্যন্ত নিজের ছন্দ সামলাতে পারবে। অনায়া নিজেকে সামলানোর চেষ্টা করল। সে গভীর শ্বাস নিল এবং নিজের সবচেয়ে নির্ভরযোগ্য চালের জন্য নিজেকে প্রস্তুত করল, সেই মুভমেন্ট যা তাকে অসংখ্য মোকাবিলায় জয় এনে দিয়েছিল। সে পুরো শক্তি দিয়ে, বরং পুরো গতি দিয়ে আক্রমণ করল, এই ভেবে যে গতি দিয়েই সামনের জনকে ভাঙা যেতে পারে। এখানেই সেই মুহূর্ত এলো যা সব কিছু বদলে নিল। যেমনই অনায়ার পা হাওয়ায় উঠল, রাঘব প্রথমবার শুধু সরে যাওয়ার বদলে নিজের পজিশন বদলে নিল। সে শরীরকে কিছুটা নিচে করল, মাটির সাথে নিজের সংযোগ বজায় রাখল এবং এক অত্যন্ত সাধারণ এক মুভমেন্টে তার ভারসাম্য ছুঁয়ে নিল। এটি কোনো জোরদার ধাক্কা ছিল না, না কোনো বিপজ্জনক টেকনিক, শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা। অনায়ার পা মাটিতে সঠিক ঢঙ্গে পড়ল না,
তার শরীর এক মুহূর্তের জন্য সামনে ঝুঁকল আর তার পুরো লয় ভেঙে গেল। হলে হঠাৎ সার্থকতা নেমে এলো। এটি সেই মুহূর্ত ছিল যা চোখ দিয়ে পুরোটা ধরা কঠিন ছিল, কিন্তু প্রত্যেকেই তা অনুভব করল। অনায়া নিজেকে সামলানোর চেষ্টা করল। সে সাথে সাথে পড়ল না, কিন্তু তার ভারসাম্য এখন তার নিয়ন্ত্রণে ছিল না। রাঘব তবুও আক্রমণ করল না। সে সেখানেই দাঁড়িয়ে থাকল, শান্ত আর স্থির। এই স্থিরতা অনায়ার জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল। তার মনে হলো যে সামনের জন তাকে ফেলতে চায় না, বরং তাকে নিজের অবস্থা বোঝার জন্য ছেড়ে দিচ্ছে। অনায়া শেষবার এগোনোর চেষ্টা করল। সে জোরে আঘাত করল, কিন্তু এখন তার চাল পড়ে নেওয়া হয়েছে। রাঘব শরীর ঘোরালো, মাটির সাথে যুক্ত থাকল, আর এক পরিষ্কার শান্ত মুভমেন্টে তার ভারসাম্য পুরোপুরি ভেঙে দিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো বাহাদুরি নেই, শুধু এক নির্ণায়ক মুহূর্ত। এইবার অনায়া নিজেকে সামলাতে পারল না। তার শরীর মাটির দিকে ঝুঁকল এবং সে পড়ে গেল। কোনো শোরগোল হলো না, কোনো চিৎকার নেই, শুধু এক কঠিন সত্য সবার সামনে এসে গেল। কয়েক সেকেন্ডের জন্য হল একেবারে নিস্তব্ধ থাকল। তারপর গুরুপ্রতাপ হাত তুললেন। ইশারা পরিষ্কার ছিল, মোকাবিলা নিজের নির্ণায়ক মোড়ে পৌঁছে গিয়েছিল। রাঘব পেছনে হটে গেল। না কোনো আনন্দ প্রকাশ, না কোনো হাসি, না কোনো গর্ব। সে শুধু শ্বাস নিল এবং নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল। অনায়া মাটিতে বসেছিল, শ্বাস দ্রুত ছিল, চোখ খোলা। সে বোঝার চেষ্টা করছিল যে এই সব কিভাবে হলো। এই হার শুধু শরীরের ছিল না, এটি ছিল তার লয়ের, তার ভরসার, আর হয়তো তার অহংকারেরও। দর্শকদের মধ্যে চাঞ্চল্য শুরু হলো, কিন্তু এটি কোলাহলের নয়, আশ্চর্যের ছিল। সবাই বুঝে গিয়েছিল যে তারা অসাধারণ কিছু দেখে নিয়েছে। এই মোকাবিলা এখন আর শুধু খেলা ছিল না, এটি এক মোড় হয়ে দাঁড়িয়েছিল, যেখান থেকে দুজনের জীবন এক নতুন দিশা নিতে চলেছিল। আর এই কাহিনী এখনও শেষ হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন সামনে আসতে চলেছিল। হলের নিস্তব্ধতা কয়েক সেকেন্ড পর্যন্ত জমে থাকল, যেমন কেউ সময়কে আটকে দিয়েছে। তারপর ধীরে ধীরে মানুষের শ্বাস ফিরতে লাগল। কেউ সামনে ঝুঁকে এলো, কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকল, কিন্তু কেউ শোরগোল করল না। এটি আশ্চর্যের নিস্তব্ধতা ছিল, সেই সত্যের নিস্তব্ধতা যা সবাই নিজের চোখে দেখে নিয়েছিল। গুরুপ্রতাপ হাত তুললেন এবং শান্তস্বরে মোকাবেলার ফলাফল ঘোষণা করলেন। কোনো ড্রামাটিক ভাব ছিল না, কিন্তু শব্দের ওজন পুরো হলের ওপর ভারী হয়ে পড়ল। রাঘব কয়েক পদক্ষেপ পেছনে দাঁড়িয়েছিল, শ্বাস সামলাতে সামলাতে। তার মুখে না কোনো খুশি ছিল, না কোনো স্বস্তি। সে শুধু সেখানেই উপস্থিত ছিল, যেমন সে তাই করেছে যা করা জরুরি ছিল, তার চেয়ে বেশি কিছু নয়। অনায়া এখনও মাটিতে বসেছিল, তার হাত মেঝের উপর টিকেছিল। শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। এই পড়ে যাওয়া ব্যর্থার ছিল না, এটি ছিল বোঝার। সে মাথা তুলল। সামনে রাঘব দাঁড়িয়েছিল, দূরত্ব বজায় রেখে, নজর নিচু করে। সেই মুহূর্তে তাকে সবচেয়ে বেশি যে কথাটি ছুঁয়ে গেল, তা এটি ছিল না যে সে হেরে গেছে, বরং এটি ছিল যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি জিতেও তাকে নিচু করে দেখছে না। কোনো খোঁচা দেওয়া নয়, কোনো সন্তোষ নেই, কোনো দাবি নেই, শুধু এক শান্ত সম্মান। ধীরে ধীরে কিছু মানুষ হাততালি দিল। এটি জয়ের হাততালি ছিল না, এটি ছিল মেনে নেওয়ার শব্দ। অনেক মুখে চিন্তা ছিল, অনেক মুখে লজ্জা। যারা এই মোকাবিলাকে তামাশা ভেবে এসেছিল, তারা এখন নিজেকে প্রশ্ন করছিল। গুরুপ্রতাপ অনায়ার দিকে তাকালেন এবং কঠোরতা ছাড়াই বললেন যে নিয়ম পরিষ্কার ছিল এবং ফলাফলও। অনায়া মাথা নাড়ল। প্রথমবার তার ভেতরে কোনো বিরোধ উঠল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার কদম এখন আগের মতো কঠোর ছিল না, কিন্তু তাতে সত্য ছিল। সে চারদিকে দেখল, তারপর রাঘবের দিকে এগোল। হল আবার শান্ত হয়ে গেল। সবার সেই বাক্যটি মনে ছিল যা সে চ্যালেঞ্জ দেওয়ার সময় বলেছিল, যদি রাঘব জিতে যায় তবে সে তাকে বিবাহ করবে। সেই সময় এই কথাটি অহংকারে বলা হয়েছিল, হাসিতে ওড়ানো হয়েছিল, এমন এক মানুষের সামনে যাকে সে সমতুল্য মনেই করেনি। এখন সেই শব্দগুলোই তার সামনে দাঁড়িয়েছিল, হাসি ছাড়া, কোলাহল ছাড়া। অনায়া গভীর শ্বাস নিল এবং পরিষ্কার শব্দে বলল যে সে যা বলেছে তা সবার সামনে বলেছে এবং সে তা থেকে পালিয়ে যাবে না। কিন্তু তার গলায় এখন আর কোনো চ্যালেঞ্জ ছিল না, শুধু মেনে নেওয়া ছিল। সে এও বলল যে বিবাহ কোনো পুরস্কার হয় না, আর না কারো হারের দাম। সে মেনে নিল যে সেদিন সে অহংকারে অন্ধ ছিল, আর আজ সে শুধু খেলাতেই নয়, সেই অহংকারেও হার স্বীকার করছে। রাঘব সাথে সাথে মাথা তুলল। সে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল যে সে কোনো চাপ, কোনো প্রতিশ্রুতি বা কোনো বাধ্যবাধকতা থেকে যুক্ত কোনো সম্পর্ক চায় না। তার জন্য সবচেয়ে বড় জয় এটি ছিল যে তাকে এক মানুষের মতো করে দেখা হয়েছে। তার শব্দে কোনো তিক্ততা ছিল না, শুধু পরিষ্কার সীমা ছিল। হলে আবার নিস্তব্ধতা নেমে এলো। এই জবাব সবার জন্য অপ্রত্যাশিত ছিল। অনায়া তার কথা শুনল এবং প্রথমবার তার মুখে সত্যিকারের নম্রতা দেখা দিল। সে মাথা নিচু করে বলল যে সে এটি বোঝে।
তারপর সে এক পদক্ষেপ পেছনে হটে বলল যে যদি কখনো ভবিষ্যতে কোনো শর্ত ছাড়া, কোনো চাপ ছাড়া রাঘব নিজে চায়, তখন সে এই কথাটি আবারও জিজ্ঞাসা করবে। আজ নয়, এটি তার প্রতিশ্রুতি নয়, তার শিক্ষা ছিল। গুরু প্রতাপ হালকা এক হাসির সাথে মাথা নাড়লেন। মোকাবিলা এখানেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কাহিনী নয়। মানুষ ধীরে ধীরে বাইরে যেতে লাগল। কেউ চুপ ছিল, কেউ গভীর চিন্তায় মগ্ন। রাঘব শেষবার হলের দিকে তাকাল। আজ সে এমন কিছু জিতেছিল যা কোনো মেডেলের চেয়েও বড় ছিল। অনায়া সেখানেই দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখছিল। তার চোখে হার ছিল না, ছিল বোঝার ক্ষমতা। এই দিনটি কারো একজনের জয় বা হারের দিন ছিল না। এটি ছিল সেই মুহূর্তের দিন যখন অহংকার নত হল আর সম্মান দাঁড়িয়ে থাকল। আর এই মোড় থেকেই দুজনের জীবন এক নতুন রাস্তার দিকে ঘুরে গিয়েছিল, যেখানে সামনে যা লেখা হতে চলেছে তা শক্তি দিয়ে নয়, বরং বিচার বুদ্ধি দিয়ে লেখা হবে। একাডেমির সেই দিনটি ধীরে ধীরে স্মৃতি হয়ে গেল, কিন্তু তার প্রভাব মানুষের মনে অনেকক্ষণ থেকে গেল। পরের কয়েক সপ্তাহে অনেক কিছু বদলাল। কোনো ঘোষণা ছাড়া, শোরগোল ছাড়া রাঘব আগের মতোই থাকল। সেই সাধারণ পোশাক, সেই সময়ে আসা, সেই চুপচাপ কাজ করা। তফাৎ শুধু এতটুকুই ছিল যে এখন মানুষ তাকে দেখে নজর এড়িয়ে যেত না। কেউ তাকে নামে ডাকতে লাগল, কেউ হালকা করে মাথা নাড়ল। সম্মান হঠাৎ আসেনি, কিন্তু যা এলো তা অকৃত্রিম ছিল। রাঘব কখনো এটি জাহির করার চেষ্টা করেনি যে সে কিছু অর্জন করেছে। তার জন্য সবচেয়ে বড় কৃতিত্ব এটি ছিল যে এখন সে মাথা না নিচু করে চলতে পারত। অনায়ার জীবনেও পরিবর্তন এলো। সে আবারও অভ্যাসে ডুবল, আগের চেয়ে অনেক বেশি গাম্ভীর্যের সাথে। কিন্তু তার ভেতরে এখন অন্য কিছু ছিল। প্রতিটি মুভমেন্টের সাথে তার শুধু জয়ের কথা মনে পড়ত না, তার সেই দিনের কথাও মনে পড়ত যখন সে অহংকারে কাউকে ছোট ভেবেছিল। এখন যখনই সে নতুন খেলোয়াড়দের দেখে, তার গলায় কঠোরতা থাকে না। সে বুঝে গিয়েছিল যে শক্তি শুধু শরীরে থাকে না, আর জয় শুধু সামনের জনকে ফেলে দিলেই পূর্ণ হয় না। কখনো কখনো বিকেলে যখন একাডেমি প্রায় খালি থাকত, রাঘব আর অনায়া একে অপরকে দূর থেকে দেখে নিত। না কোনো প্রতিশ্রুতি, না কোনো দাবি, না কোনো তাড়াহুড়ো, শুধু এক শান্ত স্বীকৃতি যে দুজনেই একে অপরের থেকে কিছু শিখেছে। জীবনে প্রতিটি সম্পর্ক নাম দিয়ে তৈরি হয় না, কিছু সম্পর্ক শুধু বোঝার ক্ষমতা দিয়ে তৈরি হয়, আর সেগুলোই সবচেয়ে মজবুত হয়। রাঘব জানত যে তার পথ এখনও লম্বা, চ্যালেঞ্জ শেষ হয়নি, কিন্তু এখন তার কদমে ভয় ছিল না। সে শিখে নিয়েছিল যে মানুষের দাম তার চাকরি, তার পোশাক বা তার সামাজিক মর্যাদা দিয়ে ঠিক হয় না। সেই দাম তখন সামনে আসে যখন কেউ কঠিন সময়েও নিজের আত্মসম্মান বাঁচাতে পারে। আর অনায়াও একটি কথা নিজের মনে বসিয়ে নিয়েছিল, শব্দের ওজন থাকে। অহংকারে বলা কথা একদিন আয়না হয়ে সামনে দাঁড়িয়ে থাকতে পারে। সেই দিন থেকে সে প্রতিটি শব্দ ভেবে বলতে শুরু করল। এটি তার সবচেয়ে বড় জয় ছিল। এই কাহিনী কোনো অলৌকিক ঘটনার নয়, এটি কোনো গরিবের হঠাৎ বড়লোক হওয়ারও নয়। এটি সেই মুহূর্তের কাহিনী যখন এক মানুষ অন্য মানুষকে সমতুল্য হিসাবে দেখল, যখন শক্তি নত হল আর সম্মান দাঁড়িয়ে থাকল, যখন জয়ের মানে বদলে গেল। যদি এই কাহিনী আপনাকে কোথাও ছুঁয়ে থাকে, যদি আপনি নিজের জীবনের কোনো মুহূর্ত এতে দেখতে পান, তবে তাকে নিজের মনে জায়গা দিন। আর যদি আপনি চান, তবে নিজের চিন্তা, নিজের অভিজ্ঞতা বা নিজের শিক্ষা আমাদের সাথে শেয়ার করুন। আপনার একটি কমেন্ট অন্য কারোর জন্য সাহারা হয়ে উঠতে পারে। এই ধরনের আরও কাহিনীর জন্য চ্যানেলটিকে পছন্দ করুন, শেয়ার করুন আর যুক্ত থাকুন। কারণ কখনো কখনো একটি কাহিনী শুধু কাহিনী হয় না, তা কারো জীবন বদলানোর শুরুও হতে পারে।